আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যের একটা বিশেষ পর্ব দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। আমরা আছি ময়মনসিংহে, মহুয়া মলুয়ার দেশ, ময়মনসিংহ গীতিকার দেশ, শিল্পাচার্য জয়নুল আবেদিনের দেশ ময়মনসিংহে। এখন আছি বিজয় ৭১-এর সামনে এবং আমার সঙ্গে উপস্থিত আছেন ময়মনসিংহের দুজন প্রখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ। আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকী পাঠান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ। এবং আমার বাম পাশে আছেন ডক্টর মোহাম্মদ কবির হাসান পারভেজ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। স্যার, আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। স্যার, আপনি তো ময়মনসিংহের বেশ পুরনো সাইকিয়াট্রিস্টদের একজন, তো অনেক দিন ধরে আপনি ময়মনসিংহে আছেন, এখানকার মানসিক স্বাস্থ্য সম্পর্কে আপনার ধারণা অনেক বেশি। তো স্যার, আমি যদি আপনাকে শুরুতেই প্রশ্ন করি যে এই মানসিক স্বাস্থ্য বা সাইকিয়াট্রিকে কেন ক্যারিয়ার হিসেবে নিয়েছিলেন, অন্য সাবজেক্ট বাদ দিয়ে, এই গল্পটা যদি স্যার আমাদেরকে একটু শোনান। আমার আসলে মেডিকেল লাইফটাই শুরু হয়েছে, প্রথম আমার যে পরিচিত প্রফেসর ছিলেন প্রফেসর গোপীকান্ত স্যার, রংপুর মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক থাকাতে একটা মানসিক হেলথের প্রতি একটা ইমপ্রেশন ছিল। তারপরে যখন আমি ইন্টার্ন শেষ করে মার্কিন চলে আসি, তখন আমার একটা আইডিয়া হলো যে ময়মনসিংহ বিভাগে এমন একটা প্রতিষ্ঠান দেয় যেটা ময়মনসিংহ বিভাগে নাই। তখন আমার ইচ্ছা ছিল, তখন আমি শুরু করি আমার এই মানসিক হাসপাতাল দেওয়া। তখন আমার সাথে পরিচয় হয় আমাদের প্রফেসর অধ্যাপক অজল আলম চৌধুরী স্যার এবং অধ্যাপক বিধানরঞ্জন রায়পুদ্দার। ওনাদের সান্নিধ্য পায়ে বেসিক্যালি আমি অনুপ্রাণিত হয়েছি যে আমি সাইকিয়াট্রি পড়ব। তখন থেকে আমার আসলে সাইকিয়াট্রি যাত্রা শুরু হয়েছে। থ্যাংক ইউ স্যার। তো আমি যদি সাথে একটা সম্পূরক প্রশ্ন করি, এখন কি মনে হয়, আপনি তো এখন একজন পরিণত সাইকিয়াট্রিস্ট, তো আপনার সিদ্ধান্তটা কি সঠিক ছিল স্যার? এখন কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, অবশ্যই আমার প্রথম দিকে যদিও সিদ্ধান্ত নিতে দেরি হয়েছিল, তারপর এখন মনে করি না আমার সিদ্ধান্তটা সঠিক ছিল। এবং এটা একটা অন্যরকম পেশেন্ট, অ্যাজুয়াল পেশেন্ট না যে কমন তাদের সিমটম বলবে এরকম না, একটা এনভায়রনমেন্টাল এবং তাদের সোশ্যাল অনেক কাহিনী, অনেক গল্প, অনেক সুন্দর পাওয়া যায়। আর প্রত্যেকটা পেশেন্টই আলাদা আলাদা মনে হয়, যার কারণে আমার মনে হয় সাইকিয়াট্রি একটা আলাদা একটা জগৎ, এবং এটা যেই আসবে তার জন্য এটা ভালো মনে হবে। সে মনে প্রাণে গ্রহণ করে তার জন্য অবশ্যই এটা ভালো, এবং এই হিসাবে আমি মনে করি সাইকিয়াট্রিতে আসা আমার জন্য একটা ভালোই মনে হয় এটা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আবার আপনার কাছে আসবো। আমি কবির হাসান পারভেজ স্যার, আপনার কাছে চলে আসলাম। স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনাকে একই প্রশ্ন করতে চাই। এই যে আপনি একজন সাইকিয়াট্রি ক্যারিয়ার হিসেবে নিয়েছেন, এর পেছনে গল্প যদি আপনি একটু শেয়ার করেন। জি, ধন্যবাদ। আমারটা গল্পটা অন্যরকম। যে আমি একবার গিয়েছিলাম, সেই পাবনাতে গিয়েছিলাম অন্য একটা কাজে। তারপর আমার সঙ্গী যারা ছিলেন তাদের অনেকের মধ্যে দেখলাম যে তাদের প্রবণতা, তারা মেন্টাল হসপিটাল, পাবনা মেন্টাল হসপিটাল তারা দেখতে যাবে, ভিজিট করতে যাবে। কারণ হচ্ছে যে তাদের আগ্রহ, বা সবাই গেলে ওখানে যায়। কিন্তু তখন সবাই গেল, দেখে আসলো, কিন্তু তখন আমার মধ্যে এটা তখন একটা আগ্রহ বা একটা কথা জেগেছে যে এরা তো মানুষ, এরা তো হিউম্যান বিং, এদেরকে চিড়িয়াখানার প্রাণীদের মতো দেখতে যাচ্ছে, তো এটা তো আসলে কোনোভাবেই একটা মানবিক বিষয় হতে পারে না। তো তখন থেকেই আমার মনে হয় যে এদের জন্য কোনো কিছু করা উচিত, বা এদের জন্য যদি আমি, যেহেতু তারা অবহেলিত এবং তারা সমাজের স্পেশাল মানুষ, এই জন্য এদের চিকিৎসার জন্য যদি আমি কিছু করতে পারি বা এগিয়ে আসতে পারি, তাহলে মনে এটা আমার জন্য ভালো হবে। এই চিন্তা থেকে মূলত এই মনোরোগ বিশেষজ্ঞ বা মনোরোগের সাবজেক্টের দিকে যাওয়া। খুবই চমৎকার কাহিনী। তো স্যার, এখন তো আপনি একটা বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক স্টুডেন্ট আপনার এবং অনেক রকম পেশেন্ট দেখতে পাচ্ছেন। এখন যদি পুনর্মূল্যায়ন করেন, আপনার সিদ্ধান্তটা কি স্যার সঠিক ছিল? কীভাবে মূল্যায়ন করবেন? জি, ডেফিনেটলি। তখন তো আসলে এত কিছু চিন্তা করি নাই, কিন্তু এখন যদি চিন্তা করি, বা এখন স্টুডেন্টদেরকে আমরা যেটা বলি যে মানুষের যত রোগ হয় তার মধ্যে কতগুলো হচ্ছে সত্যিকার ফিজিক্যাল রোগ বা শারীরিক কারণ নিহিত থাকে, আর কত পার্সেন্ট হচ্ছে মনোরোগ বা মানসিক কারণ থাকে। তখন সবাই এক বাক্যে স্বীকার করে যে হ্যাঁ, বেশিরভাগ রোগ হচ্ছে মানুষের তাদের মনোরোগ, বা তাদের বিভিন্ন ধরনের সামাজিক, পারিবারিক বা তার বিভিন্ন কারণে তার এই মনোরোগগুলো হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের মনোরোগটাই বেশি প্রবলেমেটিক। এখন সেই হিসেবে চিন্তা করলে যে মানুষের মনোরোগটাই সবচেয়ে বেশি, তো সেই হিসেবে অবশ্যই বলবো
যে ডেফিনেটলি এটা একটা ভালো সিদ্ধান্ত। এবং এখনও অনেক মনোরোগ বিশেষজ্ঞের অভাব রয়েছে, এবং যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে যে কোন সাবজেক্টে তারা যাবে, তাদের জন্য আমি বলবো যে অবশ্যই এটা একটা আপনার জন্য ভালো চয়েস হতে পারে। জি, থ্যাংক ইউ স্যার। পাঠান স্যার, আপনার কাছে আবার আসছি। আপনি তো বাংলাদেশে যখন আসলেন আপনি ময়মনসিংহে, তো নিশ্চয়ই এখনকার মতো অবস্থা ছিল না। তো স্যার, তখন শুরুর দিকে আপনি কেমন দেখেছেন এই ময়মনসিংহ অঞ্চলে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা বা মানসিক স্বাস্থ্যের সার্ভিস, হ্যাঁ, কেমন ছিল? মানুষ কি মানসিক রোগের ডাক্তারদের কাছে আসতেন কি না? তো এই বিষয়ে স্যার যদি আমাদেরকে কিছুটা বলেন। আমি যখন ময়মনসিংহ আসি তখন তো 2002 সাল। আচ্ছা, প্রায় 24 বছর, 2 যুগ হয়ে গেছে অলরেডি। তখন আমার প্রতিষ্ঠান চালু হচ্ছে 2002 সালের অক্টোবরের দিকে। এই সময় আমি যেটা ফিল করছি যে ময়মনসিংহ শহরে আমি একটা বাসা ভাড়া নিতেছিলাম, জাস্ট যে একটা বাসা ভাড়া নেব প্রতিষ্ঠানের জন্য। সবাই বলে যে এই মানসিক রোগের চিকিৎসা, পাগলের চিকিৎসা পাবনা হয়, আপনি এখানে কেন করবেন? তখন আমি পুরো ওই অঞ্চল ঘুরছি, কেউ আমাকে ভাড়া দেয় নাই। ভাড়া দেওয়ার পরে আবার বলছে কি, না ভাড়া দিব না আপনাকে, পাগলের চিকিৎসা এখানে হয় না। তো ওই একটা অবস্থা ছিল, যখন মানুষ একটা চিনতই না, পাগল মানে বান্দায় নিয়ে আসবে, পাবনায় নিয়ে যাবে, এইটা হলো তারা ভাবতো যে এইটা হলো পাগল। মানুষ জানতোই না পাগলের চিকিৎসা হয়, ভালো চিকিৎসক আছে, এটা মানুষের ধারণা খুবই কম ছিল। 2002 সাল পর যখন আমাদের অ্যাওয়ারনেস সৃষ্টি হলো, প্রচার শুরু হলো, তখন দেখা গেলো মানুষ আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে। বা এখন মানুষ কিন্তু এখন আমাদের কাছে আসে, এখন মানুষ হেডেক নিয়ে চলে আসে, একটু চিন্তা নিয়ে চলে আসে। তার মানে কি, মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে বাই দিস টাইমে, এই 24 বছরে যে অ্যাওয়ারনেস চলেছে না, মানসিক একটা রোগ, একটা চিকিৎসা করা যায়, কাউন্সিলিং হয়, চিকিৎসা হয় এবং ডাক্তার আছে। এখন যে একটা অ্যাওয়ারনেস মানুষের তৈরি হয়েছে, এটা ইম্পর্টেন্ট। যে অবশ্যই আমাদের সাইকিয়াট্রি যে অ্যাসোসিয়েশন আছে, এসব পক্ষ থেকে যারা প্রফেসর ছিল, যারা নিজের প্রফেসর ছিল, সবার যে একটা পরিস্থিতি ছিল, এই কারণে তো এখন মানুষের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি হয়েছে। এখন মানুষ বুঝতে পারছে না, এখন সাইকিয়াট্রি চিকিৎসা হয়, পাবনা যাওয়া দরকার নাই, ময়মনসিংহ চিকিৎসা, সব জায়গায় চিকিৎসা হয়, সব জায়গায় প্রফেসর আছে। এখন মানুষ ইজি ফিল করে। আগে যেমন স্টিগমা ছিল যে না যাওয়া যাবে না, এখন অনেকটা আমার মনে হয় অনেক স্টিগমা কেটে গেছে। একমাত্র আমার মনে হয় আমাদের সাইকিয়াট্রিস্টের যারা আছে, ওনাদের প্রচার, ওনাদের দক্ষতার কারণে মনে হয় এটা অনেক ইমপ্রুভ হয়েছে। আমি মনে করি যে এটা 2002 সাল থেকে এখন অনেক ইমপ্রুভ হয়েছে। আগে তো মানুষ মানে পাগল নামই শুনতে পারতো না, এখন তো শুনতে পারে, বুঝে, আসে এবং জিজ্ঞাসা করে যে এটা আমার রোগ মনে হয়। এই যে মনে হয় যে অনেক ইমপ্রুভ হয়েছে। আর মনে ভবিষ্যতে আরও যদি আমাদের এবারে থাকে, আমাদের প্রচার হয়, আমাদের সংস্কৃতি বাড়ে, মানে এটা আরও অনেক ইমপ্রুভ হবে। মানুষ তো চলে আসবে না, মানসিক রোগ মানে পাগল না, মানসিক রোগ মানে যে কোনো মনের সমস্যা নিয়ে আসতে হয়, মনের সমস্যা মানে মানসিক রোগ, এটা মানুষ বুঝতে পারবে। এবং যখন এটা বুঝবে তখন মানুষের আমাদের এটা বেড়ে যাবে, তখন অ্যাওয়ারনেস বেড়ে যাবে, তখন ইজিলি মানুষ চাকরি চলে আসবে এবং আমাদের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। পারভেজ স্যার, আমি আপনার কাছে আবার আসলাম যে স্যার তো বললেন যে এই 2 যুগে অনেক পরিবর্তন এসছে। আপনি যেহেতু ময়মনসিংহ মেডিকেল কলেজে আছেন, তো সেখানে নিশ্চয়ই যেহেতু সরকারি হাসপাতাল, রোগীদের সবচেয়ে বড় বাল্কটা নিশ্চয়ই সেখানেই যায়। তো স্যার, আপনারা আপনাদের এই মানসিক রোগ বিভাগ থেকে কী ধরনের সার্ভিস দিচ্ছেন এই মানসিক রোগের ব্যাপারে? ধন্যবাদ। জি, যদি প্রথম প্রশ্নটার উত্তর আমি দিই যে আসলে শুরুতে যখন আগের দিনে আমরা শুনতাম বা যখন আমরা প্রথম আসলাম 4-5 বছর আগে, তখন দেখতাম যে আমাদের আউটডোরে রোগীর সংখ্যা প্রতিদিন 30-40 জন এরকম ছিল। কিন্তু ডে বাই ডে এই গত কয়েক বছরে এখন প্রায় 70-80 এবং 100-এর উপরে হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। সুতরাং মানুষের মধ্যে স্যার যেটা বললেন যে মানুষের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস কিন্তু অনেক ডেভেলপ করছে এবং করেছে অলরেডি। মানুষ এখন বুঝছে যে আমার যে শুধু একটা শরীরই নেই, আমার কিন্তু একটা মনও আছে। তা আমার যে এত সমস্যা হচ্ছে, আমি তো কোথাও কোনো খুঁজে পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই আমার মনের রোগ হতে পারে। হ্যাঁ, এবং সে নিজে যখন দেখে যে হ্যাঁ আমার মনটা তো অস্থির, আমার মনটা তো বিষণ্ণ, সুতরাং সে তখন কিন্তু মনের বিষয়ের কাছে কিন্তু চলে আসে। সুতরাং অনেক অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে আমাদের এখানে। আমরা আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, এটা বাংলাদেশের একটা অন্যতম বৃহত্তর একটা হাসপাতাল এবং এখানে আমাদের বহির্বিভাগ এবং অন্তঃবিভাগ দুইটাই আছে। আচ্ছা। আমাদের অন্তঃবিভাগে আমাদের 12টা বেড রয়েছে, পুরুষ এবং মহিলা। পুরুষদের জন্য হচ্ছে 7টা, মহিলাদের জন্য 5টা, মোট টোটাল 12টা। এবং বহির্বিভাগেও আমাদের 2 জন ডক্টর রেগুলার নিয়মিত রোগী দেখেন, সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আর আমাদের কিছু বিশেষায়িত কিছু ক্লিনিক বা সেবা আছে, যেমন শিশু কিশোর মনোরোগ ক্লিনিক প্রতি বুধবারে হয়, আবার সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক প্রতি সোমবারে হয়, আবার স্টুডেন্ট কাউন্সিলিং আছে, অভিভাবক কাউন্সিলিং আছে,
আবার হচ্ছে সুইসাইড প্রিভেনশন ক্লিনিক প্রতি বৃহস্পতিবার, এভাবে আমরা বিশেষায়িত সেবাও দিয়ে থাকি। আচ্ছা, তো তাহলে একটা বড় বাল্ক তো আপনাদের একাডেমিক বাল্ক, যেহেতু জি। এটা একটা আন্ডার গ্রাজুয়েট মেডিকেল জি কলেজ। জি জি তো এখন প্রত্যেক ব্যাচে কেমন স্টুডেন্ট থাকে স্যার? জি, প্রত্যেক ব্যাচে তো 250 জন করে তো এমবিবিএস স্টুডেন্ট থাকে, আর এরপরে বিডিএস থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমি একাডেমিক বিষয়গুলো আপনার কাছে আসবো, আমি আবার একটু পাঠান স্যার আপনার কাছে যাচ্ছি। তো স্যার তো একটা সরকারি হাসপাতালের এবং ময়মনসিংহ যেহেতু একটা অন্যতম বৃহত্তম মেডিকেল কলেজ, সেটা একটা সার্ভিস সম্পর্কে বলেছেন। তো আপনি তো স্যার কমিউনিটি বেসড মেডিকেল কলেজে আছেন, তো বেসরকারি পর্যায়ে স্যার ময়মনসিংহের মানসিক স্বাস্থ্য সেবার চিত্রটা যদি আমাদেরকে একটু তুলে ধরেন। সরকারি সেবার বাইরে আপনাদের বেসরকারি পর্যায়ে কি কি ধরনের সার্ভিস আছে? বেসিক্যালি বেসরকারি পর্যায়ে তো আমাদের হাসপাতাল, আমাদের সিবিএমসিতে 60টি ইউনিট চালু হয়েছে আমি পাস করার পরে 2011 সালে। আচ্ছা এর আগে কোনো 60টি ইউনিট ছিল না, আমি যখন পাস করে এসে জয়েন করি তখন চালু হয়েছে এখানে এটা। তারপর থেকে যেহেতু অ্যাওয়ারনেসের ব্যবস্থা আছে, নতুন চালু হয়েছে, তখন তো রুগী হইতো মোটামুটি হইতো, কিন্তু এখন যেমন আমি আজকে সকালে প্রায় 11টা রুগী দিকে আসলাম এই অল্প সময়ে, আর রুগী ইনশাল্লাহ প্রতিদিনই রুগী বাড়তেছে। আচ্ছা, যেমন 2004 সালে যখন আমি অনারি করি ময়মনসিংহ মেডিকেল কলেজে, তখন রুগী পার ডে আউটডোর রুগী হতো 10 থেকে 12টা। এখন আমাদের পারভেজ সাহেব বললেন যে এখন 80টার মতো রুগী হয়। তো 2002-04 সালে হলো 10-12টা, আর এখন হলো 80টা। ঠিক আমরা যেহেতু 2011 সালে চালু করছি, 8 গুণ বেড়ে গেছে। এখন একদম বাড়তেছে, প্রতিদিনই এখন রুগী বাড়তেছে, আসতেছে। আর এই জন্য বেসরকারি পর্যায়ে তো ওরকম আমাদের ডাক্তার নাই। স্যার আপনাদের সিবিএমসিতে কি ইনডোর আছে? আমাদের সিবিএমসিতে আমরা যেমন আমি আছি, একজন রেজিস্টার আছে। এখন আমাদের এখানে চালু আছে আমরা আউটডোর ইনডোর, যদিও বেড নাই, বেডের আছে, আমাদের লিস্ট আছে যে এখানে আমরা রুগী ভর্তি করতে পারি। আর রুগী ভর্তি করে এখানে অন্য বিভাগের অধীনে ভর্তি হয় তারা? হ্যাঁ, রোগ বিভাগের আন্ডারে ভর্তি হয়, এবং এখানে আউটডোর আমরা দেখি, এবং আমাদের কাউন্সিলিং আমাদের চালু আছে। প্রতি সোমবারে আমরা এখানে কাউন্সিলিং করা হয়, সাইকোথেরাপি দেওয়া হয়। যেহেতু আমরা 2 জন লোক একটা ইউনিট চালু করছি, পরে বসে আমি স্টেপ বাই স্টেপ আমরা এটা চালু করার চেষ্টা করব। কিন্তু বেসরকারি পর্যায়ে যেহেতু এতদিন যাওয়াত এত ডাক্তার ছিল না, এবং বেসরকারি পর্যায়ে যেহেতু ডাক্তার নাই, মাত্র আমি বেসরকারি মধ্যে আমি আর ফারহানা দুজনই আছি, আর সবাই সরকারি। তো বেসরকারি পর্যায়ে আমাদের যতটুকু প্র্যাকটিস বা যতটুকু অ্যাওয়ারনেস তৈরি করা দরকার তো আমরা করতেছি। তো ইনশাল্লাহ এখন দেখা যায় ডে বাই ডে মানুষ এটাকে আকৃষ্ট হচ্ছে না, এটা চিকিৎসা সব জায়গায় হয়। স্যার আমি আপনাকে আরেকটু সম্পূরক প্রশ্ন করি যে এই সিবিএমসির বাইরে হ্যাঁ। আর কি কোনো বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা এই মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকছেন? হয়তো মেডিকেল কলেজ না, কিন্তু কোনো হাসপাতাল বা যারা অন্য কোনোভাবে আউটডোর বেসে মানসিক স্বাস্থ্য সার্ভিস দিয়ে থাকছেন? এরকম তো আসলে নাই, এরকম নাই। তার মানে মূলত কিন্তু ময়মনসিংহ মেডিকেল অনেক কলেজ হ্যাঁ এবং এই সিবিএমসি এবং আমাদের বিভিন্ন হ্যাঁ। স্যারদের যে ব্যক্তিগত চেম্বার, তার মাধ্যমে মূলত মানসিক স্বাস্থ্য সেবাটা এই ময়মনসিংহ শহরে দেওয়া হচ্ছে। যেমন আরেকটা যেমন যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন বিভিন্ন হাসপাতালগুলোতে আছে, যেমন আমার একটা প্রতিষ্ঠান আছে, এখানে আমরা আউটডোর রুগী দেখি, ভর্তি থাকে। এবং ময়মনসিংহে আরও অনেক রিহেব সেন্টার আছে, ভর্তি রাখা হয়, রুগী সার্ভিস দেওয়া হয়। এইভাবে বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়ে গেছে। আচ্ছা, বাট ওরকম যে মানে আউটডোর বেসিসে বেসরকারি ওরকম না, চেম্বার ছাড়া অন্য এরকম নাই। ধন্যবাদ স্যার। আমাদের সময় এসেছে একটা বিরতির পরে আবার আপনার মাঝে ফিরে আসছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর দেশ জুড়ে মনের স্বাস্থ্যে, এবং আমার সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ কবির হাসান পারভেজ এবং ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকী পাঠান স্যার। আমি পারভেজ স্যার আপনার কাছেই ফিরে আসছি আবার। আমরা বিরতির আগে আপনাদের মেডিকেল কলেজে বিভিন্ন সার্ভিস সম্পর্কে জানছিলাম। তো মেডিকেল কলেজের তো মূল সার্ভিস হচ্ছে একাডেমিক সার্ভিস। তো ময়মনসিংহ মেডিকেল কলেজ তো আসলে ওই অর্থে পুরোপুরি পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট হয়নি, মূলত একটা আন্ডার গ্রাজুয়েট মেডিকেল কলেজ। তো আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এখন মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কতটা আপনি দেখতে পান, এবং আপনারা কী ধরনের একাডেমিক সার্ভিস আপনারা দিচ্ছেন? ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল যেহেতু একটা একাডেমিক হসপিটাল বা একটা একাডেমিক প্রতিষ্ঠান, তো অবশ্যই এখানে স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, এবং স্টুডেন্টদের যে কারিকুলাম সেখানেও মানসিক স্বাস্থ্যকে এখন গুরুত্ব সহকারে দেখা হয়। এখন আমরা একটা স্টুডেন্ট যখন 5 বছর 6 বছরের জন্য যখন এখানে ভর্তি হয়, আমরা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে কিন্তু মানসিক স্বাস্থ্য বিষয়ে তাদের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ভর্তির জাস্ট আফটার অ্যাডমিশন আমরা তাদেরকে 3-4টা মানসিক স্বাস্থ্যের উপরে তাদের ক্লাস নিয়ে থাকি, যেমন বিহেভিয়ারাল সায়েন্স, এটিকুয়েট ইন ইউজিং সোশ্যাল মিডিয়া, তারপর লার্নিং, এইসব বিষয়ে আমরা কিন্তু 3-4টা ক্লাস আমরা নিয়ে থাকি, যার ফলে তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে তাদের অ্যাওয়ারনেস এবং এটার গুরুত্ব তারা বুঝতে পারে, এবং
এবং তারা পরবর্তীতে যে পেশেন্ট ডিল করার ক্ষেত্রে ফিজিক্যাল ইলনেস নিয়ে যে পড়ে থাকবে না, তাদের মেন্টাল ইলনেস নিয়েও যে গুরুত্ব দিবে, এটা তখন শুরুতে তারা আগে থেকেই তারা বুঝতে পারে বা তাদের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করে। এবং আমাদের যে ইয়েতে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে সবসময় স্টুডেন্ট থাকে, কখনো একটা ব্যাচ থাকে, কখনো দুইটা ব্যাচ থাকে, প্রতি ব্যাচে 15 জন থেকে 40 জন 42 জন পর্যন্ত থাকে। এবং আমরা আমাদের ডিপার্টমেন্টে আমরা 4 জন সাইকিয়াট্রিস্ট আছি। আমরা নিয়মিত মর্নিংয়ের ক্লাস এবং ইভিনিংয়ের ক্লাস আমরা নিয়ে থাকি, এবং নিয়মিত তাদের ক্লিনিক্যাল পরীক্ষা এবং আমরা রিটেন পরীক্ষা আমরা নিয়ে থাকি। আচ্ছা, তো এখন আপনি কি স্যার মনে করেন আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে মানসিক স্বাস্থ্যে যতটুকু গুরুত্ব থাকা উচিত সেই যথেষ্ট গুরুত্ব কি আছে? বা আমি যদি এটাকে একটু পিছিয়ে যেতে বলি, যে আপনি নিজে যখন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলেন, MBBS পড়ছিলেন, তখন কারিকুলামে সাইকিয়াট্রির অংশ কতটুকু ছিল? জি, আগে এখন কতটা পরিবর্তন হয়েছে? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। যে আগে আমরা যখন সেই 2005 বা 2000 সালের দিকে যখন আমরা পড়াশোনা করেছি, তখন দেখা গিয়েছে আসলে সাইকিয়াট্রিকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এবং আমরা বলতে গেলে সাইকিয়াট্রির হাতে কোনো দু একটা লেকচার ছাড়া আমরা আসলে সাইকিয়াট্রি সম্বন্ধে আমাদের কোনো হাতে করে কিন্তু হয় নাই তখন। তো যার ফলে এখন যখন সেই ফার্স্ট ইয়ার থেকে যখন সাইকিয়াট্রি সম্বন্ধে ক্লাস যখন শুরু হয়, আমরা যখন ক্লাস নেই, তখন স্টুডেন্টদেরকে বলি যে ইউ আর ভেরি মাচ লাকি, কারণ সেই শুরু থেকেই তোমাদেরকে সাইকিয়াট্রি হাতে করে দেওয়া হচ্ছে। তো সেই হিসেবে এখন ডেফিনেটলি এখন সাইকিয়াট্রিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং যেটা তাদের লাইফ লং তাদের পেশেন্ট ম্যানেজ করার ক্ষেত্রে অনেক বেশি তাদেরকে হেল্প করবে। স্যার ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরবো। স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, আপনাদের কমিউনিটি বেসড মেডিকেল কলেজে সেখানে স্যার প্রত্যেক ব্যাচে কেমন স্টুডেন্ট আছে, আর সেখানে এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের একাডেমিক কী কী কার্যক্রম চালু আছে স্যার? এখন মানসিক স্বাস্থ্য আমরা যেমন আগে বলতেছিলাম, মানুষের অ্যাওয়ারনেস অনেক আলহামদুলিল্লাহ বাড়ছে। এখন কিন্তু ন্যাশনালি কিন্তু এটা অ্যাওয়ারনেস বাড়ানো হচ্ছে। সবাই আমাদের পারভেজ বললেন যে আমাদের কিন্তু এই বছর চালু হয়েছে যে ফার্স্ট ইয়ারে প্রথম মোটিভেশনাল ক্লাস হবে। আচ্ছা, এবং সাইকেট্রি প্রথম মোটিভেশনাল ক্লাস দেওয়া হয়েছে একটা, এবং সাইকেট্রির পক্ষ থেকে মোটিভেশনাল ক্লাস হয়েছে 1 ঘন্টা একটা লেকচার, এবং এখানে সকলেই থাকবে। এবং রিসেন্ট একটা চালু হয়েছে, একটা মোটিভেশনাল ক্লাস হবে সব টিচারদেরকে নিয়ে, এবং সাইকেট্রিস্টেরা রোল প্লে করবে এখানে। তো একটা আমি বলি একটা ডক্টর কমিটির মধ্যে একটা বিশাল একটা অ্যাওয়ারনেস, একটা বিশাল জায়গা রয়ে গেছে একটা। এবং স্টুডেন্টদের ফার্স্ট ইয়ার থেকে প্রথম ক্লাসে তার মোটিভেশনাল ক্লাস হয়, তার মানে কি প্রথম তার সাইকেট্রি মানে একটা আছে, এটা একটা প্রথম ব্রেনে এটা ঢুকে বলে অবশ্যই একটা প্যারাডাইম শিফট। হ্যাঁ, এটা একটা আমার মনে হয় বিশাল একটা আমাদের জন্য একটা ভালো জিনিস, যে একটা অ্যাওয়ারনেস শুরু হয়েছে, এবং ন্যাশনালি এটা অ্যাওয়ারনেস তা চালু করতে বাধ্য হচ্ছে। এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ার একটা ক্লাস হয়, স্পেশালি ফার্স্ট ইয়ারের ক্লাস হয়। বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে আমাদের সকল সেক্টর এখন দেখা মানে মেডিকেল একাডেমিতে আগে যেটা আমরা চিন্তা করতে পারতাম না। আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা যখন আমরা করছিলাম তখন এটা হইতো না, বাট ইদানিং 2-3 বছর অনেক ডেভেলপ হচ্ছে সাইকিয়াট্রি। সকল পর্যায়ে আগে সাইকিয়াট্রির প্রয়োজন, এটা ন্যাশনালি ওরা আন্ডারস্ট্যান্ড করতে পারছে, এটা করতে হবে এবং এটা করা প্রয়োজন। যার কারণে দেখা যায় এখন প্রত্যেকটা সেশনে আমাদের সাইকিয়াট্রি ইনভলভমেন্ট আছে, বিভিন্ন কমিউনিটি ইনভলভমেন্ট থাকতে হয়। এবং এই যে সুসাইডাল অ্যাটাক বা স্টুডেন্টদের যাতে এরকম হয়, এটার জন্য আলাদা কাউন্সিলিং রুম, এটা এখন চালু হয়ে গেছে। এটা অলরেডি প্রত্যেক একাডেমিক মানে মেডিকেল কলেজগুলোতে আলাদা একটা সাইকোথেরাপি স্টুডেন্টদের জন্য একটা ইউনিট চালু আছে, প্রত্যেক উইকলি এদেরকে স্টুডেন্ট কাউন্সিলিং হয়। এটা কিন্তু একাডেমিক পর্যায়ে এটা একটা গভর্নমেন্টই এটা চালু করছে, এটা যে এটা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ। আমরাও দেখেছি আমাদের মেডিকেল লাইফে, আসলে মেডিকেলের পড়াটা তো খুবই স্ট্রেসফুল, সুতরাং এখানে অনেকেই অনেক রকম স্ট্রেসে ভোগেন, এবং সেগুলি সঠিক সময় যদি অ্যাড্রেস না করা হয় তাদের অনেক ক্ষতি হয়ে যায়। একাডেমিক ক্ষতি তো আছেই, অনেকে পিছিয়ে পড়েন, এবং খুব এক্সট্রিম কেসে অনেক আত্মহত্যার খবর দেখা যাচ্ছে, এবং সেটা তো মেডিকেল স্টুডেন্টদের মাঝে অনেক বেশি। যার কারণে এখন গভর্নমেন্ট এটা চালু করছে যে অবশ্যই প্রথম একটা মোটিভেশনাল ক্লাস থাকলে স্টুডেন্ট বুঝতে পারবে না, আমার কিন্তু প্রয়োজন হয়, মনের সমস্যা হয়, ক্লাস একটু ডেফিসিট থাকে, তারা সাইকেট্রি যাইতে পারে। আর ইজিলি তারা এই যে তাদের স্টিগমাটা আর মানে এতে অনেক স্টিগমা দূর হয়ে যাবে, তারা যে না স্টিগমা নাই, এখন এটা যাইতেই হবে আমাদের কাছে। এই যে একটা প্রসেস শুরু হয়েছে, এতে কন্টিনিউ করতে থাকি, তাহলে আমাদের ডক্টর কমিটির মধ্যে এই অ্যাওয়ারনেসটা অনেক ডেভেলপ হবে, আগে যেটা ছিল না এখন এটা অনেক ডেভেলপ হবে। এবং এটা আমার মনে হয় একাডেমিক পর্যায়ে তো স্টুডেন্টদের এখন মানে যেহেতু হয়েছে, মানে মাস তাদের ফোর্থ ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার 2 উইক, ফিফথ ইয়ার 2 উইক থাকতে হবে। তো আগে এটা ছিল না, আগের কারিকুলাম এটা ছিল না, আগে ওনলি 3 উইক ছিল, এরা ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার মিলাই দেওয়া হতো। তো এখন মাস্ট তাদের করা হয়েছে ফোর্থ ইয়ারে 2 উইক থাকতে হবে, ফিফথ ইয়ারে 2 সপ্তাহ থাকতে হবে, এবং তাদের এই যে ব্লক পোস্টিং 3 দিন থাকতে হবে, এবং আলাদা বোর্ড যেহেতু হবে। এবং সাইকেট্রি যেহেতু একটা সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি বলবো এটাকে বাংলাদেশ এসোসিয়েশন সাইকেট্রি বিশাল একটা ভূমিকা পালন করছে, যে আমাদের আলাদা একটা বোর্ড হবে এখন যেহেতু মেডিসিন পরীক্ষা 4টে বোর্ড হবে, একটা বোর্ড সাইকেট্রি এবং ডার্মাটোলজি একদিন হবে, একদিন পেডিয়াট্রিক্স একদিন, আর মেডিসিন আলাদা 2 দিন হবে।
আচ্ছা, একটা আচ্ছা। শুধু একটা বিশাল আমার জন্য, আমাদের সাকিটির জন্য বিশাল একটা অপরচুনিটি বা বিশাল একটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের আলাদা একটা বোর্ড হয়েছে। যে বোর্ডের মধ্যে আমরা মানে পেশেন্ট বা স্টুডেন্টদের অবশ্যই তাদের সাকিটি পড়তে হইতো। Right. আগে না পড়লে অ্যাভয়েড করলে হইতো, তারা পারি না আছে, এখন avoid করার সুযোগ নাই। পড়তেই হবে। আবার একটা কেস শর্ট কেস থাকবে, তারপরে কি তার কেস হিস্ট্রি জানতে হবে, পেশেন্ট সম্পর্কে জানতে হবে। তো আমার বিশ্বাস বর্তমানে যে কার্যক্রম চলতেছে আর একটু ডেভেলপ দরকার। যেহেতু আমার মনে হয় 5th ইয়ারে মিনিমাম 3 উইকস স্টুডেন্টের প্লেসমেন্ট থাকলে মানে আরও ভালো হতো এটা। আচ্ছা, এখন 2 উইক্সে হয় না, 4th ইয়ারে তো প্লেসমেন্ট থাকলেও স্টুডেন্ট আসে না। 5th ইয়ারে 3 উইক্স থাকলে আমরা এটা আরও ফ্রুটফুল হইতো। তো ইন্টারন্যাশনালে দেখা যায় 3 মাসের মধ্যে প্লেসমেন্ট থাকে, আমাদের ওই তুলনায় তো আমরা অনেক কম। তারপরেও আমরা আশাবাদী যে ভবিষ্যতে আর এটা ইনক্রিজ করবে ইনশাল্লাহ, যেহেতু ন্যাশনালি এটা চালু হয়ে গেছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে চালু হয়েছে এটা। তো আমি মনে করি এটা আমাদের জন্য একটা সুখবর যে আমরা ভবিষ্যতে সাকিটি নিয়ে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারি এবং আরও অনেক বড় কিছু করতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি, আমরা আশাবাদী হতেই পারি যে ডেফিনেটলি নিশ্চয়ই এই পরিবর্তনগুলো যেহেতু হচ্ছে আরও চমৎকার চমৎকার পরিবর্তনের মাধ্যমে একদম বৈশ্বিক পর্যায়ে একটা আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম মেডিকেল কলেজগুলোতে সাইকিয়াট্রি যেই পরিমাণে থাকে সেটা যাতে বাংলাদেশেও আমরা সেটা ফলো করতে পারি। ধন্যবাদ স্যার। পারভেজ স্যার, এবার আপনার কাছে আসছি। আপনি তো আপনার বিভাগের বিভিন্ন সার্ভিস সম্পর্কে বলেছেন, তো আরও তো নিশ্চয়ই এটাকে ব্যাপৃত করা যায়। আপনারা ভবিষ্যতে কী কী পরিকল্পনা নিচ্ছেন, বা আমি বলবো যে আপনাদের কোথায় কোথায় এখনও ঘাটতি আছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সব ধরনের অন্তর্বিভাগ বহির্বিভাগ আমরা 2 ধরনের সেবা দিচ্ছি এবং ভবিষ্যতে বিভিন্ন ক্লিনিক আমাদের আছে, সেটা একটু আগে বললাম। তো এখন আমাদের ঘাটতির মধ্যে যেটা আমরা বলবো যে আমাদের আসলে স্পেস স্বল্পতা বা জায়গা স্বল্পতা বা ইনফ্রাস্ট্রাকচার আমাদের কিছু স্বল্পতা রয়ে গিয়েছে। আসলে মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগ এটা তো বললাম যে অনেক বেশি প্রিভিলেন্স, অনেক বেশি মানুষের হয়ে থাকে। প্রায় যদি জেনারেল পপুলেশন ধরি বা যারা রোগী আছে, প্রায় 70 থেকে 80% মানুষ যত রোগী আসে তার মধ্যে 70 থেকে 80% মানুষের মনোরোগ থাকে, বা অন্য রোগ থাকলেও মনোরোগ বিষয়েও তাদের এটা অ্যাড্রেস করতে হবে, মনোরোগ বিষয়েও চিকিৎসা দেওয়া প্রয়োজন। প্রায় রোগীদের মধ্যে প্রায় 70 থেকে 80 ভাগ এরকম। তো সুতরাং অনেক বেশি প্রিভিলেন্স অনেক বেশি, এবং তাদের চিকিৎসার জন্য যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার বা যে পরিমাণ স্পেস বা ম্যান পাওয়ার দরকার সেটা অবশ্যই অপ্রতুলতা রয়ে গেছে। আর যেটা বেশি প্রবলেম সেটা হলো যে মাদকাসক্তি। এখন আসলে মাদকাসক্তি একটা মহামারী আকারে দেখা দিয়েছে আমাদের দেশে, এবং শুধু সাবস্টেন্স রিলেটেড না, নন সাবস্টেন্স রিলেটেড এডিকশনকেও যদি আমরা হিসাব করি তাহলে তো আরও হিউজ অ্যামাউন্ট। মোবাইল এডিকশন, ইন্টারনেট এডিকশন, গেমিং এডিকশন এবং বিভিন্ন ধরনের মাদক তো রয়েছে। জি 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 এবং গ্যাম্বলিং ডিজঅর্ডার, জুয়া। সুতরাং মাদকাসক্তদের জন্য যে আমাদের যে বহির্বিভাগীয় সেবা চালু আছে, কিন্তু অন্তর্বিভাগেও যদি আমরা সেই সেবাটা চালু করতে পারতাম, যে অন্তর্বিভাগে যদি তাদের জন্য আলাদা স্পেশালাইজড যদি ইউনিট চালু করতে পারতাম যেখানে শুধু মাদকাসক্তদের চিকিৎসায় দেওয়া হবে, তাহলে আমাদের জন্য ভালো ছিল বা আরও বেটার চিকিৎসা দিতে পারতাম। এখন যেটা আমরা দিচ্ছি যে মাদকাসক্তির সাথে অন্য যে রোগগুলো আছে, যেমন সিজোফ্রেনিয়া উইথ সাবস্টেন্স রিলেটেড ডিজঅর্ডার বা বাইপোলার ডিজঅর্ডার উইথ সাবস্টেন্স রিলেটেড ডিজঅর্ডার, মাদকাসক্তির সাথে অন্য যে কোমরবিডিটি নিয়ে আমাদের কাছে এসছে, আমরা সেটা চিকিৎসা করতে গিয়ে আমরা এক্সপ্লোর করছি যে সে এডিক্টেড। সুতরাং আমরা তখন দুইটারই চিকিৎসা দিতে হচ্ছে। কিন্তু আসলে মাদকাসক্তির জন্য আপনি জানেন যে মাদকাসক্তদের জন্য স্পেশালিস্ট কিন্তু ইউনিট দরকার, যেটা আসলে আমাদের কিন্তু আমাদের এখনও অপ্রতুলতা রয়ে গিয়েছে। তো এর পাশাপাশি আমি যদি জানতে চাই স্যার, আপনাদের কি কোনো রকম কমিউনিটি সার্ভিস আছে? যে সাধারণত তো সব পেশেন্টরা হাসপাতালে আসতে পারে না, বা আমাদের অনেক প্রান্তিক জনগোষ্ঠী আছে, অনেক ভাসমান জনগোষ্ঠী আছে যারা আসলে হাসপাতালে এসে একটা সার্ভিস দেবে এটা হয়ে ওঠে না। তো তাদেরকে অনেক সময় আমরা বাইরের দেশে দেখতে পাই যে তাদেরকে বাড়িতে গিয়ে এক ধরনের কমিউনিটি আউটরিচ সার্ভিসের মাধ্যমে তাদের এলাকাতে, তাদের জায়গাতে গিয়ে তাদেরকে এক ধরনের সার্ভিস প্রদান করা হয়। এই ধরনের কোনো কিছু কি আপনাদের এখানে আছে? এই ধরনের আমাদের প্রোগ্রাম, এই ধরনের আউটরিচ প্রোগ্রাম এই ধরনের কোনো চালু নেই, কিন্তু আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি। আচ্ছা আচ্ছা। অনেক সময় দেখা যায় যে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, বিশেষ করে সাইকিয়াট্রির যে ফ্রি মেডিকেল ক্যাম্প, এটা অনেক সময় আমরা করে থাকি, এবং যেটার মাধ্যমে জনগণকে সচেতন করা হয় এবং কোথায় এই চিকিৎসাটা পাওয়া যায়, কোথায় গেলে তারা চিকিৎসা পাবে এবং কীভাবে চিকিৎসা করতে হয় এটার ব্যাপারে তারা সচেতন হয়। কারণ আমাদের দেশে মানুষের এখনও পর্যন্ত মানসিক রোগ নিয়ে কিন্তু তাদের অবৈজ্ঞানিক চিকিৎসা বা বিভিন্ন কবিরাজ, উজা বা বিভিন্ন চিকিৎসার দিকে তারা ধাবিত হয়। আমরা যেগুলো পেশেন্ট আমরা দেখে থাকি তাদের ম্যাক্সিমাম তারা কিন্তু একবার কবিরাজ বা ন্যাচারালের কাছে ঘুরে আসে। তো এই সময় তারা যে তার কবিরাজ বা বিভিন্ন ন্যাচারালের কাছে যায়, ওই সময়টা কিন্তু তাদের জন্য একটা
প্রবলেম হয়ে যায়, কারণ তারা আনট্রিটেড থাকে এবং দীর্ঘদিন তারা একটার পর একটা কবিরাজ বা বিভিন্ন চাহিদা তারা চিকিৎসা করে থাকে, যার ফলে আনট্রিটেড থাকার কারণে তাদের রোগটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যায়। আমাদের আরেকটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরে আপনাদের কাছে আবার ফিরে আসবো। জি, ধন্যবাদ। দর্শক, ফিরে আসলাম বিরতির পর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে, এবং আমাদের পিছনে সেই প্রমত্তা ব্রহ্মপুত্র। আমরা ব্রহ্মপুত্রের পাড়ে আবার কথায় ফিরে এসেছি। পারভেজ স্যার, আমি আপনাকে দিয়ে আবার আসছি যে আপনার সার্ভিস সম্পর্কে আমরা জানছিলাম বিরতির আগে। আমি এই বিষয়ে আরেকটু জানতে চাইব যে এখন আমাদের সরকারের তো একটা উদ্দেশ্য হচ্ছে একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উপজেলা পর্যায়ে পর্যন্ত মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমরা তো জানি যে উপজেলা পর্যায়ে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ তো আসলে নেই। সরকার হয়তো সেই ধরনের কিছু পোস্টিংয়ের ব্যবস্থা করছেন, অনেক সময় সাপেক্ষ হবে সেই ব্যাপারগুলো, কারণ এত মানসিক রোগ বিশেষজ্ঞ আমাদের দেশে নাই। তো সেখানে হয়তো মেডিকেল কলেজের বিভিন্ন সেই উপজেলা হাসপাতালের চিকিৎসকদেরকে বা নার্সদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে হয়তো আমরা কিছুটা মানসিক স্বাস্থ্যসেবা সেখানে শুরু করতে পারি। তো তাদের তো গাইডেন্সের দরকার আছে, সুপারভিশনের দরকার আছে। এই ক্ষেত্রে একটা চমৎকার ভূমিকা পালন করতে পারে টেলিসাইকিয়াট্রি সার্ভিস। অর্থাৎ এক একটা মেডিকেল কলেজের ক্যাচমেন্টে যদি আমরা কয়েকটা জেলা এবং উপজেলাগুলোকে ভাগ করে দিতে পারি, তাহলে তারা বিভিন্ন সমস্যা ফেস করলে আপনাদের পরামর্শ নিতে পারবে এবং তার মাধ্যমে একটা সুন্দর রেফারেল সিস্টেমও চালু হতে পারে। মানসিক রোগের একটা বিশেষজ্ঞ সার্ভিস উপজেলা পর্যায়ে থেকেও পাওয়া সম্ভব। তো এই প্রসঙ্গে আপনাদের মেডিকেল কলেজে কি এরকম বিশেষায়িত টেলিসাইকিয়াট্রিক্সের সেবা বা এগুলো কি চালু আছে স্যার? টেলিসাইকিয়াট্রি আমাদের রাষ্ট্রে আমাদের ময়মনসিংহ মেডিকেল হসপিটালে আমাদের টেলিমেডিসিন সার্ভিস আছে। ওখানে আমরা মাঝে মধ্যে আমাদের সাইকিয়াট্রিস্টকে কল করা হয় এবং যখন পেশেন্ট থাকে তখন আমরা গিয়ে দেখে আসি। আচ্ছা। কিন্তু আমাদের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে এখন আমরা ওভাবে শুরু করতে পারিনি, কিন্তু আমাদের একটা হটলাইন আছে এবং আমরা খুব দ্রুতই আমরা এটা শুরু করতে যাচ্ছি। আমাদের অডিও ভিজুয়াল যাতে আমরা সরাসরি যাতে ভিডিও কলে কথা বলতে পারি, বিশেষ করে যারা অনেক সময় দেখা যায় যে অনেক গুরুতর মানসিক রোগী যারা আসতে চায় না বা তারা রেগুলার ফলো আপে আসে না, তারা যদি সেই প্রত্যন্ত এলাকা থেকে যদি আমাদের সাথে যদি অডিও কলে বা ভিডিও কলে যদি যুক্ত হতে পারে, হ্যাঁ, তাহলে ঘরে বসেই কিন্তু তারা আমাদের সেই সেবাটা কিন্তু পেতে পারে। এবং আপনি যেটা বললেন যে উপজেলা লেভেলের যে বিভিন্ন ডক্টর বা যারা ট্রেনিং নিয়েছে তাদের সাথে যদি কোলাবোরেশন করে যদি এটা যদি কার্যক্রম যদি চালু করা যায়, তাহলে অবশ্যই এটা বেশ ফলপ্রসূ হবে। ডেফিনেটলি এটা একটা গেম চেঞ্জার হবে। জি 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 স্যার, আপনাদের তো কমিউনিটি বেসড মেডিকেল কলেজ, তো সেখানেও কি এই ধরনের কোনো কমিউনিটি সার্ভিস বা এই ধরনের টেলিসাইকিয়াট্রি সার্ভিসের কোনো রকম সুযোগ কি স্যার আপনাদের বর্তমানে আছে? যদিও বর্তমানে এখন আমাদের এখানে নাই, তো এটা চালু করা যায় যদি এটা বিভিন্ন যে ডাক্তার পারভেজ সাহেব যেটা বললেন এমনিতে করা যায়, মানে এটা ফ্রুটফুল হবে আমাদের সবার জন্য এবং একটা গরিব মানুষ একটা সাইকিয়াট্রিস্ট জানতে পারবে এবং অ্যাওয়ারনেসটা আমার খুব ভালো ডেভেলপড হবে। এটা করলে মানে ভালো হয়। তো স্যার, আপনার কাছে আপনাদের তো গল্পের ভান্ডার অনেক বড়। আপনি তো শুরুতেই বলেছিলেন যে মানসিক রোগের আসলে এক একটা রোগী এক একটা ইতিহাস, এক একটা গল্প এবং সবগুলি ভিন্ন ভিন্ন। তো স্যার, সেখানে আপনার ভান্ডারে অনেক গল্প জমে আছে নিশ্চয়ই, আমাদের কি স্যার দু একটা শোনাবেন কিনা? হ্যাঁ, আমার কাছে সবচেয়ে ভালো লাগে, আমরা সাইকিয়াট্রিস্টদের টার্ম বলতে চাই, ডিলুশন অফ ইনফিডিলিটি অথবা এমোরাল ডিলুশন। এই দুটো জিনিস মানুষ চমৎকার গল্প বলতে পারে। যেমন এমোরাল যে ডিলুশনটা আছে, ডিলুশন মানুষ অনেক সুন্দর গল্প পড়ে যে হ্যাঁ আমি তো অমুককে ভালোবাসি, অমুকের সাথে কথা হয়েছে। আবার অনেক পেশেন্ট পাইছি যেমন যে সে আমাদের যে ইউনিভার্সিটির যে ডিন উপাচার্য ছিল, ভাইস চ্যান্সেলর ছিল, আচ্ছা, ওনার মেয়েকে সে ভালোবাসে। আচ্ছা, হ্যাঁ, সে ওই ইউনিভার্সিটিতে পড়ে, সে বলতেছিল যে না আমি তো তো আমাকে বিয়ে দিয়ে দিছে আমার কাছে, কিন্তু বাস্তবে সেটা অস্তিত্ব না, আমাকে বিয়ে দিয়ে দিছে। সে একবারে সে ওখানে চলে গেছে, যেহেতু তখন সে বিসি ছিলেন। চলে যাওয়ার পরে খেয়েছে সবাই অ্যাটাক করে, তখন ওরা জেলে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জেলে নেওয়ার পরে তো সবাই তার আমাদের এই ময়মনসিংহের লোক তখন যা তাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমার এখানে ভর্তি করছে। ভর্তি হওয়ার পরে এখানে বলা হয়েছে না না সে কোনোভাবে বিশ্বাস করতে চায় না, আমার তো আসলে ওই বিয়ে দিয়েই দিছে আমাকে। আচ্ছা আচ্ছা। তো আপনি ওকে কেন বাধা দিচ্ছেন? আমি ওখানে চলে যাবো। বা ওনার সাথে বাচ্চা কথা বলা হয়েছে, হ্যাঁ না এরকম কথা নাই, অনেক কথা পরে যাক আলটিমেটলি সে অনেক দিন ছিল। তারপর আলটিমেট তার এই ডিউশন কাটছে, ট্রিটমেন্ট করার পরে সে ডিউশন কাটার পরে সে এখন ভালো হয়েছে। পরে ফিল করতেছে না এটা তো আসলে আমি ভুল করছি, এটা তো আমার জন্য না, এটা আমার রোগের কারণে এটা হয়েছে। সে পরে বুঝতে হচ্ছে রোগের কারণে আমার এটা হয়েছে। আর ইন্টারেস্টিং হলো এক পেশেন্ট সে আমাদের এক নায়িকাকে খুব ভালোবাসে। আচ্ছা, আমি আপনাকে দেখছেন? না আমি দেখি নাই। একদিন ওই কোনো একটা ঘটনা হয়তো বলতে চায়, কিন্তু আসলে বেসিক্যালি এটা না।
না সে আমাকে ভালোবাসবে, সে বিয়ে করে না, আমাকে বিয়ে করবে, সে বিয়ে করবেই সে। এবং আমার অনেক দিন ভর্তি সময় এনে ভর্তি থাকার পরে সে এক পর্যায়ে অনেক পর্যায়ে না লাস্ট পর্যায়ে সে চিকিৎসা করার পরে না মনে হয় সে আমাকে ভালোবাসে, মনে হয় এখনও আমাকে ভালোবাসে। আমি ওনার তো বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, বয়স্ক হয়েছে, আপনিও তো বয়স্ক, আপনি কেন পাবেন এটা? না না, এখন উনি আমাকে পছন্দ করেন। আচ্ছা, তীব্রতা কমে এসেছে। তীব্রতা মানে চিকিৎসা করার পরে তার মাঝে হালকা থাকা যায়, যেটা আপনার বলে রেসিডুয়াল যে একটা থাকে, থাকা যায়। তো এই গল্পগুলো অনেক রুগী বলে, এই গল্পগুলো এক্সাইটিং গল্প। হ্যাঁ, এগুলো খুব সুন্দর সুন্দর গল্প বলে। অনেক প্রেসিডেন্টের মেয়েকে ভালোবাসে, অনেক নায়িকাদেরকে ভালোবাসে, অনেক অনেক গল্প সাকিরিতে হয় না, অনেক রুচি মানে ভালো গল্প শোনা যায়। এবং আর মনে হয় এতে একটা ভালো একটা গল্প বই বানানো সম্ভব। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ স্যার। Thank you. পারভেজ স্যার, আমি এবার আপনার গল্প শুনতে চাইবো যে নিশ্চয়ই আপনার ভান্ডারেও অনেক গল্প জমা আছে, সেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বা এখন এই ময়মনসিংহ মেডিকেল কলেজে বা আপনার ব্যক্তিগত চেম্বারে অনেক রোগীর অনেক গল্প, আমাদের যদি দু একটা শোনান। জি, আসলে যেটা প্রথমে স্যার বললেন যে প্রত্যেকটা রুগী আসলে একটা একটা করে চ্যাপ্টার, একটা করে গল্প। আসলে এই গল্প তো আমাদের জন্য গল্প, কিন্তু একজন পেশেন্ট তার জন্য তো একটা করুণ একটা কাহিনী, তাই না? রাইট। হ্যাঁ, আমি একজন কিশোরীর একটা কাহিনী বা করুণ কাহিনী আমি যেটা বলতে চাই যে যখন আমি সেই 2021 সালের দিকে যখন আসি ময়মনসিংহ মেডিকেল হসপিটালে, তখন একটা মেয়ের ব্যাপারে, একটা কিশোরী মেয়ের ব্যাপারে কথা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আসলো যে ওই মেয়েটাকে ছোটোবেলা থেকেই তাকে 2 হাত বেঁধে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখেছিলাম 2 হাত বেঁধে রাখা হয়েছে, শিকল দিয়ে বেঁধে রাখে। হ্যাঁ জি, শিকল দিয়ে বেঁধে রাখার কারণ অন্য কিছু না, সে তার নিজেকে আঘাত করে, নিজের শরীরকে সে ক্ষতবিক্ষত করে, নিজেকে সে আঘাত করে, অন্য কাউকে সে আঘাত করে না, নিজের শরীরে সে আঘাত করে। এভাবেই তাকে সেই ছোটোবেলা থেকে তাকে তার নিজেকে সেভ করার জন্যই তাকে শিকল দিয়ে 2 হাত দিয়ে এভাবে টানা দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল। এটা সোশ্যাল মিডিয়াতে আসার পরে যখন সেই প্রত্যন্ত দুর্গাপুর এলাকার নেত্রকোনা দুর্গাপুরের ওখানকার যে প্রশাসন, ইউনো মহোদয়, উনি সেই রুগীটার ব্যাপারে খোঁজখবর নিলেন, তারপরে স্থানীয় যে নেতৃবৃন্দ ছিলেন তারা ইনভলভ করালেন এবং ওই পেশেন্ট যারা অভিভাবক যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আর্থিক সহায়তা বিভিন্নভাবে তাদেরকে অনুপ্রাণিত করে মিডিয়া কর্মীদের মাধ্যমে এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ওনাকে আমাদের ময়মনসিংহ মেডিকেল হসপিটালে সাইকিয়াট্রি বিভাগে ভর্তি করা হলো। এরপর যখন আমরা রোগীটাকে অ্যাসেস করলাম এবং অ্যাসেস করার পরে আমরা তার ট্রিটমেন্ট শুরু করলাম এবং এই ট্রিটমেন্ট ফলো আপগুলো যখন তার উন্নতি যখন মিডিয়াতে প্রচারিত হতে লাগলো, তখন দেখলাম যে সারা বাংলাদেশে বলা যায় যে বৃহত্তর ময়মনসিংহ তো অবশ্যই সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে যে এই মেয়েটা কীভাবে উন্নতি হলো। এই মেয়েটা যে এই তার বয়স যে 9 বছর, তাকে এই এতদিন শিকল দিয়ে বেঁধে রাখা হলো, এখন যে তাকে আর বাধা লাগে না, এখন যে সম্পূর্ণ সে বাধা মুক্তভাবেই সে সুন্দরভাবে সে হাসছে, ভালো হয়ে গিয়েছে, এটা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। তখন আসলে মনে হয়েছে যে আমরা কিন্তু তার কোনো মেডিকেল কোনো কিছু কিন্তু দেইনি, তাকে তো কোনো মেডিকেল কোনো ট্রিটমেন্ট কিন্তু আমরা দিইনি। আমাদের যে শিশু কিশোর মনোরোগের জন্য যে সমস্ত ওষুধ যেগুলো রয়েছে আমরা সেগুলোই অ্যাপ্লাই করেছি। কিন্তু এখানে তাহলে বিষয়টা কী ঘটলো, শুধু একটু হচ্ছে অ্যাওয়ারনেস, একটু সচেতনতা যে এই চিকিৎসাটা কোথায় পাওয়া যায়, কোথায় গেলে এই যে নিজেকে আঘাত করার যে প্রবণতা বা এই ধরনের মানসিক সমস্যাগুলো কীভাবে সমাধান হবে, এটা কোথায় পাওয়া যাবে, এটার একটা সচেতনতা দরকার। বা এটার কারণে হলো আর স্থানীয় প্রশাসন বা স্থানীয় যারা নেতৃবৃন্দ তাদের একটু সচেতনতা বা তাদের একটু ইনভলভমেন্ট এবং হচ্ছে যে সঠিক চিকিৎসা, এর মাধ্যমে কিন্তু আরেকটা যে নাম বলেই নয়, সেটা হচ্ছে অবশ্যই মিডিয়ার এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে। কারণ যেটার মাধ্যমে এই প্রচারণাগুলো হচ্ছিল এবং যারা এটাকে ভাইরাল করে যেটার মধ্যে ভাইরাল হলো, সেটা কিন্তু বড় কোনো মিডিয়া ছিল না, এটা একটা লোকাল মিডিয়া ছিল, লোকাল মিডিয়া ছিল। তারা যখন এটাকে প্রচার করতেছিল এবং যারা এটা যখন তাদের ফলো আপ করতেছিল, এর মাধ্যমে সারা বাংলাদেশে এবং আমরা এবার দেখেছি যে আমাদের ময়মনসিংহ মেডিকেলে বিভিন্ন খুলনা বলেন, নোয়াখালী বলেন, তারপরে সে বাগেরহাট, ওখান থেকে কিন্তু পেশেন্ট চলে আসছিল। ইভেন ইউএসএ থেকেও যারা বাংলাদেশি প্রবাসী আছে ওই পেশেন্টগুলো আমাদের কাছে চলে আসছিল, ইউকে থেকে চলে আসতেছিল। এটা কিন্তু একটা সচেতনতার একটা বিশাল গল্প মনে করি। তো আমাদের সময় এসে আমাদের সর্বশেষ বিরতিতে যাবার, আমরা বিরতির পরেই আবার আপনাদের কাছে। জি জি, ধন্যবাদ।
দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। আমরা আছি ময়মনসিংহে এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ কবির হাসান পারভেজ এবং ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকী পাঠান স্যার। তো আমরা একদম শেষ ভাগে চলে এসেছি। পারভেজ স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনি এখন তো ময়মনসিংহ মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের প্রধান। ময়মনসিংহ মেডিকেল কলেজে অনেক স্টুডেন্টরা পড়তে আসছে, তো তাদের মধ্যে যারা সাইকিয়াট্রিতে ক্যারিয়ার হিসেবে নিতে চায় কিন্তু একটা দ্বিধাগ্রস্ত, বা যারা অলরেডি সাইকিয়াট্রিকে ক্যারিয়ার হিসেবে নিয়েছে কিন্তু এখনও ঠিক বুঝে উঠতে পারছে না, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি তো আসলে শুরুতেই বললাম যে একজন মানুষের শুধু একটা শরীর নয়, একটা কিন্তু মনও রয়ে গেছে। সুতরাং শারীরিক রোগ যেরকম আছে, মনের কিন্তু অনেক রোগ আছে। শারীরিক রোগের জন্য অনেক ডাক্তার, অনেক স্পেশালিস্ট, কিন্তু মনোরোগের জন্য কয়জন স্পেশালিস্ট? সারা বাংলাদেশে যদি হিসাব করি তাহলে হাতে গোনা 4 থেকে 500 জন, কিন্তু মানুষ তো 18 কোটি 20 কোটি। সুতরাং অনেক মনোরোগ বিশেষজ্ঞ প্রয়োজন। শুধু আজকে শারীরিক রোগের চিকিৎসার জন্য অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে, অনেক অ্যাওয়ার্ড মানুষ আছে, কিন্তু মনোরোগ বিষয়ে বিশেষজ্ঞ যে অপ্রতুলতা রয়ে গেছে, আবার সেই সচেতনতার অভাব আছে। সুতরাং আমরা বা তোমরা যারা আজকে এমবিবিএস ডক্টর বা পাশ করে গিয়েছো, যারা এখন দ্বিধাদ্বন্দ্বে আছো যে আমরা মনোরোগ বিশেষজ্ঞ হবো কি হবো না, বা আমরা সাইকিয়াট্রিতে পড়বো কি পড়বো না, ডেফিনেটলি তোমাদেরকে ওয়েলকাম। তোমরা পড়তে আসো, কারণ অনেক মনোরোগ বিশেষজ্ঞ দরকার। কারণ অনেক মনোরোগী যাদের মনোরোগে ভুগছে, তাদের চিকিৎসার জন্য অনেক বেশি ম্যান পাওয়ার আসতে দরকার। একজন মানুষ তার শারীরিক ফিটনেস সম্পূর্ণ থাকার পরেও যদি সে মনোরোগে আক্রান্ত থাকে, তাহলে কিন্তু সে তার 100% আউটকাম দিতে পারবে না। তো অবশ্যই মনোরোগের চিকিৎসার জন্য আরও অনেক বেশি মনোরোগ বিশেষজ্ঞ দরকার, এবং এই জন্য আমি চাবো যে আমার স্টুডেন্ট এবং যারা এমবিবিএস পড়ছো বা পাশ করে গিয়েছো, এখনও দ্বিধাদ্বন্দ্বে আছো, তারা অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞ হও বা সাইকিয়াট্রিতে ক্যারিয়ার করো। তোমাদের জন্য ভালো হবে তোমাদের জন্য। ধন্যবাদ স্যার। পাঠান স্যার, আপনার কাছে একই প্রশ্ন থাকছে যে আপনার স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? অলরেডি যেহেতু আমার সাইকিয়াট্রিস্ট কেয়ার অনেকদিন যাবত, অলরেডি আমার বাংলাদেশে কিন্তু 2জন সাইকিয়াট্রিস্ট আছে আমার কমরেজ মেডিকেল কলেজে। ইভেন যখন আমি কিছুদিন আগে যখন শ্রীলঙ্কা গেলাম, ওখানে 2জন স্টুডেন্ট আসলো, স্যার আমি তো সাইকিয়াট্রিস্ট হচ্ছি, 2জন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো যে ওনারা মোটিভেট হয়েছে যে হ্যাঁ স্যার সাইকিয়াট্রি খুব ভালো লাগে, পড়তে ভালো লাগে। তারা খুব ইন্সপায়ার হয়েছে। তারা 2জন বিদেশে ছিল, 2জন পড়তেছে। বাংলাদেশে আমাদের 2-3জন স্টুডেন্ট আছে, ওরা অলরেডি পাস করে গেছে অলরেডি। নাম এই মুহূর্তে ঠিক খেয়াল নাই, বাট আমার কাছে যেটা মনে হয় যে এটা অ্যাওয়ারনেসের জন্য আমাদের কারিকুলামটা একটু ইম্পর্টেন্ট। আগে তো ওদের কারিকুলাম ছিল না, আমাদের সাইডে তো মানে বলার মতো কিছু ছিল না। এখন যেহেতু নিউ কারিকুলামটা একটা বলার মতো আছে, এখন যেহেতু একদম ফার্স্টে তো শুরু লাস্টে পর্যন্ত একটা সাইকেটে একটা ইনভলভমেন্ট আছে, তো এটা মানুষের মধ্যে একটা স্টুডেন্টদের মধ্যে একটা হ্যাঁ এটা তার ইম্পর্টেন্ট, এটা এবং পরীক্ষা বোর্ডে যেহেতু হয় এটা ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট থেকে তার একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। হ্যাঁ আমার বাংলাদেশ সাইডের সংখ্যা কম, তো আমি পড়ি, এতে তার নিজে মোটিভেট হতে পারে, হ্যাঁ আমি সাইড হই তাহলে। এর একটা তার নিজস্ব একটা সেলফ একটা তার অ্যাওয়ারনেস তৈরি হবে। আরেকটা হলো যে আমরা যে এই বলতে পারি, বুঝাইতে পারি যে হ্যাঁ আমাদের সাইড প্রয়োজন, যে বলতেছিলেন প্রয়োজন, যেহেতু 18 কোটি লোকের মধ্যে আমাদের সাইড মাত্র 300, এর বেশি না, 300 জন খুবই নগণ্য। এবং আমার যেটা মনে হয় যত বেশি সাইকিয়াট্রিস্ট হবে, তত বেশি অ্যাওয়ারনেস বাড়ে, তত বেশি পেশেন্টগুলো অ্যাওয়ারনেস হবে, তখন তার জন্য আরও ভালো হবে। এবং ডাক্তার যদি মনে করেন না সাইকিয়াট্রিক পেশেন্ট নাই, এটা বাবার কোনো কারণই নাই। কারণ এখন আমাদের যেটা আছে সাবস্টেন্স অ্যাবিউজ যেটা আছে, সাথে সাথে নন সাবস্টেন্স অ্যাবিউজ যেটা হয়, এডিকশান যেটা হয়, বিহেভিয়ারাল এডিকশান যেটা হয়, এ তো অনেক সংখ্যা বেড়েছে। যে চিন্তা করা যায়, গেমিং, লাম্বিং, ইন্টারনেটে এডিকশান তো প্রচুর হয়। মোবাইলটা তো প্রশ্নই হয় না। ইদানিং অনেক পেশেন্ট আছে যে মোবাইল গেমিং, যে পরিমাণ পেশেন্ট আছে, এই পেশেন্টের সার্ভিস দেওয়ার জন্য বাংলাদেশে ওরকম পরিমাণ সাইকিয়াট্রিস্ট অর্থনৈতিকভাবেও লাভজনক। হ্যাঁ, সব দিকে আমি বলবো অর্থনৈতিকভাবে লাভজনক এবং নিজের কেরিয়ার হিসেবে লাভজনক, এবং তার ভবিষ্যৎ আমার আরও অনেক এটা ভ্যালু অনেক বাড়াবে। শরীরে যেরকম অনেক এটা ভ্যালু দেয়, ঠিক আর আমার মনে হয় যে আমি 2002 সাল থেকে কাজ করতেছি, তো এই পর্যন্ত দেখলাম যে যেরকম ইমপ্রুভ হচ্ছে, এখন কিন্তু ড্রামাটিক্যালি চেঞ্জ হচ্ছে, আর অনেক চেঞ্জ। এখন আমার মনে হয় যে নতুন যারা হইতে চায়, যারা পড়তে চায়, একে নির্দ্বিধায় তারা পড়তে পারে তাদের ভবিষ্যতের জন্য, যে তাদের ফাইন্যান্সিয়াল বলেন, নিজের কেরিয়ার বলেন, নিজের একটু মানে সব কিছু তারা সে পাবে, আমার বিশ্বাস। এই জন্য আমি বলি যে বর্তমান যে অবস্থা, এই অবস্থার জন্য সাইকিয়াট্রিস্ট খুব দরকার, এবং যত অ্যাওয়ারনেস বাড়ে তত সাইকিয়াট্রিস্ট প্রয়োজন পড়ে, মানুষই খুঁজে বাই করবে। এই জন্য আমার যে ডাক্তার হবে তার জন্য চিন্তার কারণ না, যার পেশেন্ট পাবো না, পেশেন্ট অটোমেটিক চলে আসবে, শুধু আমার লোকজন দরকার। যত বছর সাইকিয়াট্রিস্ট হবে তত অ্যাওয়ারনেস বেড়াবে ইনশাল্লাহ। এই আমি ভাবি সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে অন্য ডিপার্টমেন্টের সাথে সাইকিয়াট্রি মানে অবমূল্যায়ন করা কিছু নাই, অনেক ভ্যালুয়েবল জিনিস হবে, যত দিন যাবে এর মূল্যায়ন ততই বাড়বে।
আমরা যখন সাইকিয়াট্রি পড়ছি তখন ছিলই না, এখন আলাদা বোর্ড হয়েছে, তার মানে কি চেঞ্জ তো হয়েছে একটা, পরবর্তীতে আরও একটা চেঞ্জ হবে। তো চেঞ্জের জন্য আমাদের সাইকিয়াট্রি দরকার, এবং সাইকিয়াট্রি ক্যারিয়ারের জন্য সাইকিয়াট্রি খুব ইম্পর্ট্যান্ট, এবং যারা পড়তে চায় তাদের ফাইন্যান্সিয়ালি এবং তাদের নিজের একটা গৌরব বোধ করার জন্য একটা ভালো একটা ফ্যাকাল্টি মনে করি আমি এটা। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অত্যন্ত ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই অল্প সময়ে চেষ্টা করেছি ময়মনসিংহের মানসিক স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কিছুটা আলোচনা করার। আমরা আরও থাকবো ময়মনসিংহে, আমরা আরও কিছু কথা জানার চেষ্টা করব অন্যান্য সাইকিয়াট্রিস্টদের কাছ থেকে। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং এই ময়মনসিংহের মানসিক স্বাস্থ্যকে আমরা দেশবাসীর সামনে তুলে ধরতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।